স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন আনি। সংসদ ভবনে এলডি হলের সামনে ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। চলে যাচ্ছি তার কাছে। জাওয়াদ, আপনি জানাবেন বৈঠক সম্পর্কে বিস্তারিত, এখন সেখানে কি কি হচ্ছে? এ নিয়ে আনুষ্ঠানিকভাবে 11টার সময় কিন্তু বিএনপির যে 5 সদস্যের একটি প্রতিনিধি দল ঐকমত্য কমিশনে তারা এসেছেন এবং 11টা ঠিক পরপরই আনুষ্ঠানিকভাবে এই এলডির যে হলরুম রয়েছে এখানে বৈঠকের যে জায়গাটি সেখানে বৈঠক শুরু হয়েছে। বৈঠক পূর্ব মূলত যে নেতৃত্ব দিচ্ছেন এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তার নেতৃত্বে কিন্তু 5 সদস্য এসেছেন। বিশেষ করে স্থায়ী কমিটির আরেকজন সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাবেক সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি ব্যারিস্টার রুহুলুদ্দিন কাজল, তিনি এসেছেন। অর্থাৎ এই 5 জন এসেছেন। এই বৈঠকটি আনুষ্ঠানিকভাবে শুরু করার আগে গণমাধ্যমে এক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমেদ তিনি বলেন যে যেহেতু তারা এর আগে গত বৃহস্পতিবার একটি বৈঠক করেছেন ঐক্যমত্য নিয়ে, বিএনপির সাথে সংস্কার নিয়ে যে বিষয়গুলো দ্বিমত রয়েছে সেগুলো নিয়ে, তারা বলছেন যে গত বৈঠকে যে বিষয়গুলো নিয়ে দ্বিমত ছিল বা মতানৈক্য ছিল সেগুলো বিএনপি তাদের দলীয় ফোরামে আলোচনা করেছে এবং আলোচনা করার পরে আজকে তারা আবার সেই বিষয়টি ঐক্যমত্য কমিশনকে জানাবে যে এই বিষয়গুলো তাদের সাথে দ্বিমত ছিল। এবং সালাউদ্দিন আহমেদ তিনি বলছিলেন যে তারা আন্তরিক এবং স্বচ্ছতা নিয়েই তারা এই যে ঐক্যমত্য কমিশনকে সামগ্রিকভাবে সহযোগিতা করছেন একটি পূর্ণাঙ্গ সংস্কারের দিকে যেন যেতে পারে সেই বিষয়টি নিয়ে। এবং আজকে যেহেতু তারা বলছেন যে দফাওয়ারি, বিশেষ করে গত বৃহস্পতিবার এটি বলেছিলেন যে দফাওয়ারি তারা সংস্কার নিয়ে আলোচনা করছেন, যে 166টি সংস্কার সুপারিশ প্রস্তাবনা দেওয়া হয়েছিল ঐক্যমত্য কমিশনের কাছে, সেই স্প্রেডশিটকে বাহিরে রেখে বিএনপি একদম আমূল সংস্কারের জন্য এবং বিশেষ করে তার যে 31 দফা রয়েছে সেটিকে ভিত্তি করে তার যে সংস্কার প্রস্তাবনা, অর্থাৎ বিএনপি কোন কোন ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে সংস্কার চাচ্ছে বা সেই সংস্কারটা কী ধরনের হবে সেই বিষয়টি কিন্তু স্প্রেডশিটের বাইরে গিয়ে তার একটি খোলামেলা আলোচনা করছেন। এবং গত সপ্তাহে কিন্তু যেটি বৃহস্পতিবার বললাম আলোচনা হচ্ছে, তার বাইরে কিন্তু আজকে তারা বলছেন যে সংবিধানের যে বাকি অংশ নিয়ে আলোচনা করার সুযোগ হয়নি গত রবিবার, সেটি নিয়ে যেমন আলোচনা করবেন, নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা করবেন এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল অর্থাৎ এনসিসি, সেই এনসিসি নিয়েও কিন্তু আজকে আলোচনার কথা বলছেন। এবং নির্বাচন কমিশন সংস্কার নিয়েও আজকের বৈঠকে আলোচনার কথা রয়েছে। আলোচনাটা দিনব্যাপী চলবে, অর্থাৎ সকাল 11টায় শুরু হলেও সেটি একটি মধ্যাহ্নভোজের বিরতি আছে এবং মধ্যাহ্নভোজের বিরতির পর এটি কিন্তু আবারও শুরু হবে আলোচনাটা। এবং ধারণা করা যাচ্ছে যে এটি বিকাল গড়াবে তাদের আজকে আলোচনা সভার মধ্যে। এবং বিএনপির পক্ষ থেকে এটি ধারণা করা হচ্ছে যে যেহেতু এটি দ্বিতীয় দফার সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা সভা, এটি আজকে একটি সুরাহার মধ্যে, অর্থাৎ ঐক্যমত্যে তারা পৌঁছাতে পারবেন এমনটি তারা আশাবাদ ব্যক্ত করছেন। কিন্তু এটিও বলা হচ্ছে যে যদি আজকে ঐক্যমত্যে পৌঁছানো না যায় তাহলে বিএনপি এই ধরনের বৈঠক এবং আগামীতেও করবে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সব শেষ, কিন্তু মিটিং শেষ হলে আবার আপনাদের পরবর্তীতে জানাতে পারবো আসলে বিস্তারিতভাবে কি কি বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় সংসদের এলডি ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। এদিকে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশন ভবনে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানে আছেন সহকর্মী সিউল আহমেদ, চলে যাচ্ছে তার কাছে। সিউল, এনসিপির কোন নেতার নেতৃত্বে প্রতিনিধি দল ইসিতে আসছে, কখন আসার কথা রয়েছে জানাবেন? ঠিক আজকে 12টার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক যিনি আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তার নেতৃত্বে কিন্তু একটি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসবেন এমনটা আমরা শুনেছি এবং তারা আসবেন বলেও জেনেছে। এবং এই যে দলটি আসছে তাই সেই প্রতিনিধি দলে সর্বমোট 5 জন এনসিপি নেতা থাকছেন এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলবেন। যতটুকু আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন গঠনের যে প্রক্রিয়া সেটি কেমন হতে পারে, এছাড়া নির্বাচনের যে দলগুলো অংশগ্রহণ করবে সেই কমিশনের যে আইন রয়েছে সেই আইনটা কেমন হতে পারে, এছাড়া বিভিন্ন ধরনের নতুন রাজনৈতিক দল নিবন্ধনের যে আইন সেটি কেমন হবে। এবং সবচেয়ে বড় যেটি বিষয়, আপনি নিশ্চয়ই জানেন যে আজকে হচ্ছে রাজনৈতিক দল নিবন্ধনের শেষ তারিখ, অর্থাৎ 20 এপ্রিল, এবং আজকের মধ্যে কিন্তু রাজনৈতিক দল নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে কিংবা নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে হবে, সেই বিষয়ে কিন্তু তারা কথা বলবেন। কারণ এখনো পর্যন্ত কিন্তু এনসিপি তাদের যে রাজনৈতিক দল যে নিবন্ধন প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে পারেনি এবং তারা কিন্তু গত 3 দিন আগে আমরা দেখেছি যে নির্বাচন
কমিশনার যে ইসি সচিব আছেন তার সাথে কিন্তু কথা বলেছেন এবং তাদের কাছে 2 মাস সময় বৃদ্ধি করার জন্য তারা সময় চেয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে 60 দিনের একটি সময় বাড়াতে হবে নতুন দল নিবন্ধন করার জন্য। তার প্রধান কারণ হিসেবে তারা বলছেন যে একটি নতুন রাজনৈতিক দল হিসেবে তাদের যেই কার্যক্রম কিংবা যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো করতে যে সময় দরকার সেই সময় কিছুটা কম, এই কারণে তারা সময় বৃদ্ধি চেয়েছেন। সুতরাং এইসব বিষয় নিয়ে কিন্তু তারা আজকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসবেন এবং এই বিষয়গুলো তারা তুলে ধরবেন। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে এনসিপি একটি রাজনৈতিক দল করতে হলে যে সকল রাজনৈতিক সংগঠনগুলো একটি রাজনৈতিক দলের থাকার কথা তার অনেকগুলো কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি। তারা সেগুলো নিয়ে কাজ করছে। আমরা দেখেছি যে তারা ইতিমধ্যে তাদের যে ছাত্র সংগঠন রয়েছে সেটি তৈরি করেছে। তবে অন্যান্য যে দলগুলো রয়েছে আমরা দেখি যে আইনজীবী ফোরাম সহ তারপরে আপনার বিভিন্ন ধরনের যে উইংগুলো রয়েছে সেই উইংগুলো কিন্তু এখনো পর্যন্ত তারা কাজ শেষ করতে পারেনি। তবে আমরা ইতিমধ্যে দেখেছি তারা একটি উইং তৈরি করার জন্য, তারা শ্রমিক উইং তৈরি করার জন্য তাদের যে কার্যক্রম সেটি কিন্তু প্রক্রিয়া শুরু করেছে। এছাড়াও তারা কিছুদিন আগে কিন্তু জানিয়েছিলেন যে একটি প্রতিবন্ধী ফোরামও কিন্তু তারা করবেন। অর্থাৎ এনসিপি যে একটি ফোরাম থাকবে সেই উইংগুলোর মধ্যে একটি কিন্তু প্রতিবন্ধী উইংও থাকবেন। এবং আপনাকে আরেকটি জিনিস বলে রাখি, সেগুলো হচ্ছে যে এই যে রাজনৈতিক দলের নিবন্ধনের আজকে যে প্রক্রিয়ার শেষ দিন অর্থাৎ এপ্রিলের 20 তারিখ শেষ দিন, সেই এপ্রিলের 20 তারিখে কিন্তু তাদের রাজনৈতিক যে দল নিবন্ধনের যে আবেদন সেটি করার কথা থাকলেও তারা এখনো পর্যন্ত করেনি। এবং আমরা শেষ কয়েকদিন যাবত কিন্তু দেখছিলাম যে তারা বিভিন্ন ধরনের জায়গায় তারা কথা বলেছেন। তারা কিন্তু বলছিলেন যে নির্বাচনের দল গোছাতে কিংবা নির্বাচনের যে আবেদনের যে প্রক্রিয়া সেটি করতে তাদের কিছুটা সময় লাগবে। এছাড়াও এনসিপির সাথেও কিন্তু আমরা অন্যান্য 2-1টি রাজনৈতিক দল যারা এখনো পর্যন্ত নিবন্ধনের জন্য আপিল করেনি তারাও কিন্তু এই সময় বৃদ্ধি করার জন্য বলেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। তবে যদি বৈঠকে তারা আসবেন কিছুক্ষণের মধ্যে এবং বৈঠকে বসবেন, বৈঠকে বসার পরে হয়তো আমরা জানতে পারবো আসলে আজকে এক্স্যাক্টলি কোন কোন বিষয়গুলো নিয়ে এই কথা হয়েছে। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন অফিস থেকে সর্বশেষ। আসন্ন নির্বাচনে বিএনপির মাঠে নামার ডাক পাচ্ছেন কারা? অভিজ্ঞতা দিয়ে ঠাসা নাকি পুরোটাই তারুণ্য নির্ভর? এমন প্রশ্ন উত্তরে অভিজ্ঞরা বলছেন নবীন প্রবীণদের সমন্বয়ে হচ্ছে দল, যেখানে তরুণরা হবে দলের ভ্যানগার্ড আর কম অভিজ্ঞতা চাওয়া তরুণ ভোটারদের মতামতকে গুরুত্ব দিয়ে হোক নেতৃত্ব নির্বাচন। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। এমন ঐক্যবদ্ধ বার্তার স্লোগানগুলো ছিল গণ অভ্যুত্থানে তরুণদের শক্তি, যাদের নেতৃত্বে পরবর্তীতে পতন হয় স্বৈরাচারের। আগামীর রাজনীতিতে এই তরুণদের অংশীদারিত্ব কোথায়? বিশেষ করে বড় রাজনৈতিক দল হিসেবে তরুণদের নিয়ে বিএনপি কি ভাবছে? ছাত্র নেতাদের চাওয়া নতুন ধারার রাজনীতির সূচনা হোক দলের সিনিয়র নেতাদের থেকে। তরুণ ভোটারদের মতামতকে গুরুত্ব বিবেচনায় হোক নেতৃত্ব নির্বাচন। আমরা যেন রাষ্ট্রকে একটা স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করতে পারি। একজন ব্যক্তির রাজনীতি করার কারণে 5 বছর সে রাজনীতি করবে আর 5 বছর সে জেলে কাটাবে, এটা কোনোভাবেই কাম্য নয়। সুতরাং ওই রাজনীতির সূচনাটা আমাদের অভিজ্ঞ যারা সিনিয়র আছেন তাদেরকে এর সূচনা করতে হবে। আমরা তাদের পাশে ঢাল হয়ে থাকব। গত 3টি যে জাতীয় নির্বাচন সেখানে তরুণরা কিন্তু কোনোভাবে তাদের মতামত প্রতিষ্ঠা করতে পারেনি। সুতরাং এবার যেহেতু সুযোগ হয়েছে একটি সবার ইলেকশন অংশগ্রহণ করা, তরুণরা ভোট দিবে, সুতরাং তরুণদের মতামতকে প্রাধান্য রেখে দল নেতৃত্ব নির্বাচন করবে, এটাই আমরা জানতে পেরেছি। 24-এর গণ অভ্যুত্থানের আগে গত 1.5 যুগ ধরে নানা গণতান্ত্রিক আন্দোলনে যারা বিএনপির সম্মুখ সারির তরুণ যোদ্ধা ছিল তাদের অনেকেই এখন পরিপক্ক। আসন্ন ভোট যুদ্ধে তাদের অবস্থান কি হবে? আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি। এখন পর্যন্ত গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। আমার সেই প্রিয় তরুণ ভোটারদেরকে সাথে নিয়ে আমরা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। প্রবীণদের পাশাপাশি যারা নতুন নেতৃত্ব নবীন তাদেরকে একসঙ্গে সাথে রেখে সামনে এগিয়ে নেওয়া যায় সেভাবে দলকে পরিচালনা করে, এটা আমাদের প্রত্যাশা। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন কাজের সুযোগ দেয় সেই অনুযায়ী মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। যারা মনোনয়ন বোর্ড হয়, বোর্ড থেকে সিদ্ধান্ত হয়, ওনারাই বিবেচনা করবে ইনশাল্লাহ। বিএনপির এই অভিজ্ঞ নেতা বলছেন নবীন প্রবীণদের সমন্বয়েই দল গড়া হচ্ছে। আন্দোলন সংগ্রামে যারা ভ্যানগার্ড মুখ্য ভূমিকা পালন করে, দেশের গণতন্ত্র জন্য আমরা যাদেরকে নিয়ে সবসময় সংগ্রাম লড়াই করে এসেছি, এরা কিন্তু বিশাল অংশ তরুণ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একদিকে নবীন, আরেকদিকে প্রবীণ,
এই যে একটা সবার সমন্বয় করে তিনি যে ধারাবাহিকতাটাকে নিয়ে দলকে সাজাচ্ছেন এবং দেশকে নিয়ে চিন্তা করতেছেন, এটা আমরা উপলব্ধি করি। এই কারণে তো আমরা বারবার রোডম্যাপের কথা বলতেছি। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলছেন, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের তারুণ্যকে দলীয় ও রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হবে। যারা এই তারুণ্যকে জয় করে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, অসীম সংগ্রামের মাধ্যমে আমরা আজকে যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, যাদের ত্যাগ তিতিকার মাধ্যমে পেয়েছি, আমাদের যে আসন্ন বাংলাদেশ রয়েছে গণতান্ত্রিক সে বাংলাদেশে আমাদের দলের শীর্ষ নেতৃত্ব থেকে এই তরুণদের, ওনাদের পরিবারদের এবং যারা জেল জুলুমের শিকার হয়েছেন সুদীর্ঘ সময় ধরে, তাদের ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য চাকরি সহ পেশা জীবন ধ্বংস হয়ে গিয়েছে, অবশ্যই তাদেরকে আমাদের দল অবশ্যই ইনশাল্লাহ মূল্যায়ন করবে বলে আমরা বিশ্বাস রাখতে চাই। বিএনপির ভোট ব্যাংক ভারী করতে দলের তারুণ্য আগামীর রাজনীতিতে অংশীদারিত্ব পাবে বলেই মনে করা হচ্ছে। তবে সে অংশগ্রহণ কতটা প্রভাব রাখতে পারবে তা দৃশ্যমান হবে আগামীর রাজনীতিতে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক 11 মন্ত্রী, প্রতিমন্ত্রী, কর্মকর্তা সহ 19 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানানোর তারিখ ছিল আজকেই। সকাল 10টা থেকে পৌনে 11টা পর্যন্ত পর্যায়ক্রমে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। গেল 18 ফেব্রুয়ারি বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই 19 জনের পরবর্তী হাজিরের নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 20 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছিলেন ট্রাইব্যুনাল। আজ সাবেক 11 জন মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, কামরুল ইসলাম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী ও ডক্টর দীপু মনিকে হাজির করা হয়েছে। এছাড়া সাবেক একজন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর 2 জন উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক এলাহি চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম, সাবেক আইজি আবদুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানকেও হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। জুলাই গণহত্যা মামলায় শাহজাহান খান, দীপু মনি, আনিসুল হক পলক সহ 19 জনকে নিয়ে আসা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে আছেন সহকর্মী মশিউর অনেক। আজ তো তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানানোর তারিখ ছিল। এর মধ্যে ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে কি চলছে জানাবেন? যেমনটা আপনি বলছিলেন, আজ ঠিক বিগত সরকারের যে প্রভাবশালী 19 জন কর্মকর্তা এবং সাবেক সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী তাদেরকে কিন্তু হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বেলা 10টার দিকে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। একটু যদি প্রেক্ষাপটের বর্ণনা আমি আপনাকে করতে চাই, তাহলে গেল 18ই ফেব্রুয়ারি তাদেরকে আদালতে হাজির করার পরে এখানের থেকে বিচারপতি পরবর্তী 2 মাস পরে তদন্ত প্রতিবেদনের দেওয়ার নির্দেশ এবং পাশাপাশি তাদেরকে আবারও হাজির করতে বলা হয়েছিল। সেই 2 মাসের প্রেক্ষাপটে কিন্তু আজকে এখানে হাজির করা হচ্ছে 20 এপ্রিল। আজকে তাদেরকে নিয়ে আসা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং যে 19 জনের কথা আপনি বলছিলেন, তাদের মধ্যে প্রত্যক্ষ সারির যারা আছেন তাদের মধ্যে যেমন যিনি সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন, তিনিও কিন্তু এখানে আজকে উপস্থিত আছেন এবং তিনি এক ধরনের তাদেরকে সবাইকে নিয়েই বলা হচ্ছে যে তদন্ত প্রতিবেদন যে জমা দেওয়ার তারিখ সেটা আবারও পিছিয়ে যাওয়ার শঙ্কার কথা আমরা জানতে পেরেছি। তবে তদন্ত প্রতিবেদন তৈরি হয়নি এমনটা প্রসিকিউটররা বলেছিলেন এবং তারা আরও সময় চাইবেন। এবং তার প্রেক্ষাপট অনুযায়ী তারা যেটা আমাদের কাছে বর্ণনা করেছেন সেটা হচ্ছে যে জুলাই আগস্টের প্রেক্ষাপটটা আসলে যেহেতু অনেক বৃহৎ এবং পুরো বাংলাদেশ জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যে সমস্ত খুন হয়েছে, বিচার বহির্ভূত গণহত্যা হয়েছে, সেই সমস্ত তদন্ত করা, ভিডিও ফুটেজ অ্যানালাইজ করা, এই সমস্ত অনেকগুলো প্রক্রিয়া কিন্তু এখনও তাদেরকে সম্পন্ন করতে হবে এবং সেই কারণেই আসলে তারা সময় প্রার্থনা করছেন। যতটুকু আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত তারা আবারও কিছু সময় প্রার্থনা করবেন এবং আদালত যদি সময় মঞ্জুর করেন তাহলে সেই দিন তাদেরকে আবারও হাজির করতে বলা হবে। আরও একটা বিষয় আনি আপনার মাধ্যমে আমি জানাতে চাই, সেটা হচ্ছে যে রেড নোটিশ জারি করার একটা প্রসঙ্গ গতকালকে আমরা জানতে পেরেছিলাম যে আওয়ামী লীগের 12 জন সদস্য, শেখ হাসিনা সহ, তাদের বিরুদ্ধে এবার পুলিশের সংস্থা থেকে, বিশেষ একটা সংস্থা থেকে কিন্তু রেড নোটিশ জারির প্রক্রিয়া কিন্তু চলমান। তারা আবেদন করবেন বলে আমরা জানতে পেরেছি এবং সেই আবেদন প্রক্রিয়া শেষ হলে যে কোনো সময় তা আসলে তাদের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে, বাংলাদেশ পুলিশের তরফ থেকে প্রথমবারের মতো রেড নোটিশ জারি হয়ে যাবে এমন একটা তথ্য কিন্তু আমাদের হাতে আছে। তো সেই বিষয়ে আজকে আদালতের প্রসঙ্গত আসলে প্রসিকিউটর
ডিরেক্টররা বলার কথা আমরা জানতে পেরেছি, কিন্তু সেটা আসলে এখন পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না। কিছুক্ষণের মধ্যে ঠিক 12টা 20 কি 25-এর মধ্যে হয়তোবা যখন আদালতের সামনে কিছুক্ষণ আগে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে আদালতে বিচারপতিদের সামনে, তারা যখন আদেশ দিবেন তারপরে আমরা আসলে জানতে পারবো পরবর্তীতে আসলে তাদের জন্য তাদের ভাগ্যে আসলে কি অপেক্ষা করছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে এই ছিল সবশেষ। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় বনানী থানায় 8 জনকে আসামিসহ অজ্ঞাতনামা 50 থেকে 60 জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবার। রোববার ভোরে এই মামলা করা হয়। মামলার বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের মাহাতির হাসান, আইন বিভাগের আবু জহর গিফারি ও বিবিএ বিভাগের মেহরাজ ইসলামকে মূল আসামি করা হয়। পারভেজের পরিবারের দাবি, রাজনৈতিক কোনো কারণে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ সময় ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি ছিল উল্লেখ করে পরিবার জানায়, প্রথম দফা ঘটনার পর ঝুঁকি আঁচ করতে পেরে প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছিল জাহিদুল ইসলাম পারভেজ, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা এড়িয়ে যায়। এ সময় প্রশাসনের কাছে পারভেজ হত্যায় জড়িত 3 জনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে পরিবারটি। শনিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের এক পর্যায়ে জাহিদুলের বুকে ধারালো বস্তু দিয়ে আঘাত করা হলে তার মৃত্যু হয়। বনানীতে মামলা করছি কালকে। হত্যাটা করছে এটা একজন পরিকল্পনা বলতে এটা প্রশিক্ষিত। হ্যাঁ, 4টার দিকে মারা গেছে, 3:30টায় আমার ক্লাসরুমের হলে বয়ে ফোন দিছে, ভাই তোমার লোকে অনেক আলাপ আছে। ছাত্র দলের পলিটিক্সের সাথে কিছু সম্পৃক্ত, পদ পদবি কোনো ছিল না। আমার ভাইটারে মাইরালছে। চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাতে উপজেলার নোয়াপাড়ার বাগওয়ান গরিবুল্লাহ পাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত মানিকের শরীরে বিভিন্ন স্থানে গুলির চিহ্ন আছে। রাতে নিজ বাড়ির পাশেই তাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, মানিক দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে রাজনীতিতে যোগ দেয়। রাউজানের নোয়াপাড়ার বালুমহল দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে 5 আগস্টের পর কয়েকটি পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় অন্তত 5 জন নিহত হয়েছে। 6 দফা দাবিতে কারিগরি ছাত্র আন্দোলনে দেশব্যাপী মহাসমাবেশ চলে, যার অংশ হিসেবে ঢাকার সমাবেশ চলছে। আগারগাঁওয়ে আছেন আমাদের সহকর্মী ওমর ফারুক এবং বরিশালে আছেন সহকর্মী অমিত হাসান ও কুমিল্লা থেকে যুক্ত আছেন খালেদ সাইফুল্লাহ। প্রথমে চলে যাব আগারগাঁওয়ের ওমরের কাছে। ওমর, জানাবেন মহাসমাবেশ থেকে কি বলছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা? কারিগরি এবং পলিটেকনিক শিক্ষার্থীরা আজকে কিন্তু দেশ জুড়ে 6 দফা দাবিতে তারা মহাসমাবেশের ডাক দিয়েছেন। এরই অংশ হিসেবে ঢাকা জেলা এবং ঢাকা বিভাগীয় যে পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা আজকে এখানে আগারগাঁওয়ে তারা বিক্ষোভ এবং সমাবেশ করছেন, অর্থাৎ তাদের সমাবেশের যে অংশ সেটি করছে 6 দফা দাবিতে। এবং তারা এখান থেকে তারা জানাচ্ছিলেন যে আসলে যে তাদের যে 6 দফা দাবি সেটি পূরণে গত বৃহস্পতিবার যে মন্ত্রণালয় তাদের যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু আসলে ফলপ্রসূ কোনো সমাধান হয়নি, যার ফলে এই তাদের যে দাবি এটি বাস্তবায়নের জন্য এবং এটি আদায়ের জন্য তারা কিন্তু আজকে এই সমাবেশে ডাক দিয়েছেন। আমরা যেমনটি দেখেছি বেলা 12টা থেকে ঢাকা এবং ঢাকার যে আশেপাশের বিভিন্ন যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা মিছিল নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু নানান স্লোগানে তারা আজকে তাদের দাবিগুলো জানাচ্ছিলেন। এবং তারা বলছেন যে আসলে গত বুধবার যে কুমিল্লায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, অর্থাৎ শিক্ষার্থীদের উপরে যে হামলা হয়েছে সেটির প্রতিবাদ তারা জানাচ্ছিলেন এবং তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন যে তাদের যেই এবং স্লোগানের মাধ্যমে তাদের যে দাবিগুলো আছে তারা সেটি জানানোর চেষ্টা করছেন। আমরা যেমনটি তাদের সাথে কথা বলে জেনেছি তাদের যে দাবিগুলো রয়েছে সেখানে তারা যেটি উল্লেখ করেছেন যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে 30% পদোন্নতির যে কোটা ব্যবস্থা রয়েছে সেটি বাতিলের জন্য কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং এছাড়াও যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে যে ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে পদোন্নতি সেটির যে রায় দিয়েছে হাইকোর্ট সেটির বিরুদ্ধেও কিন্তু তারা আসলে সেটি বাতিলের দাবিও কিন্তু তারা জানাচ্ছিলেন। এছাড়াও যে তাদের আরেকটি দাবি
যেটা তারা বলছিলেন ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, এবং আবার এছাড়াও তারা যেটি বলছিলেন যে 2021 সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই যে বিতর্কিত রায় সেটি আসলে তারা বাতিলের জন্য দাবি করছিলেন। এছাড়াও তারা যেটি বলছিলেন যে এই যে কারিগরি শিক্ষার্থীরা যারা আছেন তাদের আসলে উন্নত তাদের শিক্ষার মান উন্নয়নের জন্য উন্নত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, অর্থাৎ এই সকল দাবির দিয়েই কিন্তু আজকে এখানে তারা বিক্ষোভ সমাবেশ করছেন। এই ছিল ঢাকার আগারগাঁও থেকে আমার কাছে সবশেষ। মহাসমাবেশের খবর জানতে এখন চলে যাব ঢাকার বাইরে বরিশালে, সেখানে আছেন সহকর্মী অমিত হাসান। অমিত, আপনি জানাবেন আন্দোলন থেকে কি কি দাবি জানানো হচ্ছে? একটু জানিয়ে রাখি, সারা দেশের মতো বরিশালেও পলিটেকনিক ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী রয়েছে তারা মহাসমাবেশ করছে। এই মুহূর্তে তারা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করছে এবং দুপুর 12টার দিকে তারা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল আকারে এসে এখানে জড়ো হয় এবং তারপরে কিন্তু তারা এই মহাসমাবেশটি শুরু করে। এখান থেকে তারা আসলে দাবি করছে যে ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে পদগুলো রয়েছে সেগুলো স্থায়ীভাবে বাতিল করতে হবে এবং হাইকোর্টের যে রায় রয়েছে সেই রায়টিও অনতিবিলম্বে বাতিল করার দাবি কিন্তু মূল যে দাবি তার মধ্যে কিন্তু একটি। এবং তারা আরো বলছেন যে কুমিল্লায় তাদের উপর যে হামলা হয়েছে সেই হামলার সাথে যারা জড়িত তাদের অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এবং একটু যদি আন্দোলনরত শিক্ষার্থীরা যে দাবিগুলো করছে তার মধ্যে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদ পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা, 2021 সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণরূপে বাতিল এবং বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করা সহ 6 দফা দাবি তোলেন। একই সাথে যদি বলি যে কুমিল্লায় যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে জানিয়েও তারা কিন্তু বলছেন যে এর সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। এবং এই যে মহাসমাবেশে আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের প্লাকার্ড হাতে নিয়ে যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু অংশগ্রহণ করেছে এবং তারা বলছে যে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে এবং তাদের বারবার আশ্বাস দেওয়া হচ্ছে বলেও তারা জানিয়েছেন। বিভিন্ন সময় তাদের সাথে বসার কথা বলা হলেও কোনো ধরনের কোনো বসা কিন্তু তাদের নিয়ে হচ্ছে না, যার কারণে তাদের যে দাবিগুলো সেগুলো অপূর্ণই থেকে যাচ্ছে। বারবার আশ্বাস দেওয়ার পরও সেই দাবিগুলো মানা হচ্ছে না কেন, এমন দাবি তুলেছেন তারা এই মহাসমাবেশ থেকে। এবং আপনারা এখানে দেখছেন যে তারা কিন্তু বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সবাই একত্রিত হয়ে বরিশাল নগরীর এই যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ রয়েছে সেখানে এসে তারা কিন্তু অবস্থান করছেন এবং এই যে কর্মসূচি তাদের 6 দফা দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলেও তারা জানিয়েছেন এবং তারা বিভিন্ন সময় আন্দোলন করছেন তাদের এই 6 দফা দাবি মেনে নেওয়ার জন্য। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মহাসমাবেশের আরও খবর জানতে এখন চলে যাব কুমিল্লায়, সেখানে আছেন সহকর্মী খালিদ সাইফুল্লাহ। খালিদ, আপনি জানাবেন আন্দোলন থেকে নতুন কোনো কর্মসূচির ঘোষণা আসছে কিনা? কুমিল্লা পলিটেকনিক শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনের শুরু থেকেই বেশ সোচ্চার জোরালো আন্দোলন করে আসছে। গত 16 এপ্রিল কুমিল্লা মহাসড়ক অবরোধ করেও কিন্তু তারা দীর্ঘ সময় সেখানে তাদের দাবি যে 6 দফা দাবি আদায়ের জন্য কিন্তু তারা আন্দোলন করে আসছে এবং কেন্দ্রীয় কর্মসূচির অধীনেই কিন্তু তারা আন্দোলনগুলোতে অংশগ্রহণ করছে। আজকেও কুমিল্লা পলিটেকনিক সহ প্রায় 5টি পলিটেকনিক মনোটেকনিক্যাল এডুকেশনের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়ে বিক্ষোভ করে এবং তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য তারা কিন্তু এখানে জড়ো হয়েছে এবং সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা এখানে আসছে। মূলত তারা বলছেন যে কারিগরি শিক্ষার্থীরা আসলে নানাভাবেই বৈষম্যের শিকার এবং এখানে যে কারিগরি সেক্টরে যে পরিচালক, সহকারী পরিচালক এবং অধ্যক্ষ সহ যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদেরকে যেন টেকনিক্যাল এডুকেশনের যোগ্য লোকদেরকেই যেন এখানে নিয়োগ দেওয়া হয় এবং কারিগরি মন্ত্রণালয় যেন গঠন করা হয় তাদের এবং যে কোনো বয়সেই পলিটেকনিক এই যে কারিগরি শিক্ষায় অংশগ্রহণ নিতে পারছে যে এই বিষয়টি সেগুলোর যেন সমাধান করা হয়। আসলে তারা নানাভাবেই বৈষম্যের শিকার। তারা বলছেন যে মাত্র একটি ডুয়েটে তারা উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে, সেখানে তাদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা এবং উচ্চশিক্ষার সুযোগ তৈরি করা এবং কারিগরি শিক্ষাকে একটি শৃঙ্খলায় নিয়ে আসার মাধ্যমে দক্ষ জনশক্তি রপ্তানিতে, দক্ষ জনশক্তি তৈরিতে যেন আরও বেশি জোরালো ভূমিকা রাখে এবং বেশ কিছু দাবি
দাবিতে তারা এই 6 দফা দাবি আদায়ের জন্য কিন্তু তারা আন্দোলন করছে এবং সকাল থেকে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কুমিল্লায় একটি পলিটেকনিক ইনস্টিটিউট, সার্ভে ইনস্টিটিউট ছাড়াও বেশ কিছু বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, সে শিক্ষার্থীরাই কিন্তু আসলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং তারা বলছে যে অন্তর্বর্তী সরকার তাদের এই দাবিগুলোর যৌক্তিকতা বিবেচনা করে শিগগিরই তাদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে নেবেন এবং দাবিগুলো মেনে নেবেন। বিচার বিভাগের সীমাবদ্ধতা থাকলেও বিচারকদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, দেশ গঠনের রাজনৈতিক বক্তব্য পরিহার করে গঠনমূলক আলোচনা এবং আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠার দিকেই জোর দিতে হবে। সকালে বিচারকদের পেশাগত দক্ষতা ও মূল্যবোধ গঠনে সহকারী জজদের জন্য বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয়েছে 50তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স। উদ্বোধনী আয়োজনে তিনি আরও বলেন, বিচার বিভাগের সীমাবদ্ধতা থাকলেও সে বাস্তবতা মেনেই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে বিচারকদের। রকম ইনোভেটিভ চিন্তা করা যায়, আমাদের সব জায়গায় সীমাবদ্ধতা আছে, গরিব দেশ থাকবে, এটার মধ্যে থেকে বেস্ট পারফরমেন্স কিভাবে বের করা যাবে সেটা বের করতে হবে। কোনো দিন আর্থিক দুর্নীতি করবা না, কোনো অবস্থাতেই না। আল্লাহ তোমার সংসার চালাবে, আল্লাহ তোমাকে সম্মান দিবে, কোনো সমস্যা হয় না। অন্যায় অভিযোগ করার জন্য তো পৃথিবীতে অনেক প্রফেশন ছিল, বিচারকদের এটা করার কোনো স্কোপ নাই, কোনো স্কোপ নাই। চট্টগ্রামে বায়োজিতে অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় 2 যাত্রী দগ্ধ হয়েছেন। রোববার ভোর 5টার দিকে বাজেত বোস্তামি থানাধীন আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ দুজনই সম্পর্কে বোন হন। স্বজনরা জানান, ভোরে অটোরিকশায় করে একটি মাজারে যাচ্ছিলেন তারা। এ সময় 2 জন পুরুষ 3 জন নারী সহ এক শিশু ছিল। আতুরার ডিপো এলাকায় পৌঁছলে তাদেরকে লক্ষ্য করে একটি বোতল ছুঁড়ে মারে 3 যুবক। এ সময় কাঁচ ভাঙার শব্দ হয় এবং সাথে সাথে আগুন লেগে যায় অটোরিকশার এক পাশে। পরে দগ্ধ 2 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জড়িতদের ধরতে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। আমি দেখছি যে গাড়ি করে আনি ঢুকে ফেলেছি, এখানে ঢুকে এরা আর ঢুকিনি, ইয়ার পর আমরা ঢুকি গোড়া বেন্ডিস। সিএনজিতে আগুন লাগছে, ফ্লেম বার্ন হিসেবে আমাদের ভর্তি হয়েছে একজন, যার বয়স 50-এর মতো, উনি কিন্তু বেশি পড়ছে, অলমোস্ট 90%, এবং আমরা পরে ওনাকে ঢাকা রেফার করে দিয়েছি। আর শরীরে 90% মানে কিছুই বাকি নেই, সব পুড়ে গেছে। মুখে আবার ইনহেলেশন, শ্বাসনালী পুড়ে গেছে, সব মিলিয়ে খুব খারাপ অবস্থা। দেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে সরকার বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেটে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ের সময় গভর্নর আরও বলেন, এজন্য বিদেশে নিয়োগ দেওয়া হচ্ছে বিশেষ ল ফার্ম। বিনিময়ে উদ্ধার করা অর্থের একটি অংশ পাবে এই ফার্মগুলো। অর্থ পাচারকারীদের সম্পর্কে প্রবাসীদের কাছে তথ্য থাকলে তা প্রকাশের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বিস্তারিত আব্দুল আহাদের প্রতিবেদনে। রেমিটেন্স ফেয়ারে অতিথি হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আসেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আওয়ামী লীগের ঘনিষ্ঠ অনুচররা এই আয়োজনের সাথে সরাসরি সম্পৃক্ত আছেন জেনে মেলায় অংশ নেওয়া থেকে বিরত ছিলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিতর্কিত রেমিটেন্স ফেয়ারে অংশ না নিলেও নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেটে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এ সময় তিনি জানান, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে চিহ্নিত দেশগুলোতে ল ফার্ম নিয়োগ করা হচ্ছে। সফল হলে উদ্ধারকৃত অর্থের একটি অংশ দেয়া হবে ল ফার্মগুলোকে। মোটামুটিভাবে কারা টাকা নিয়ে গেছে আমরা তাদেরকে চিহ্নিত করে আমরা টাস্ক ফোর্সের আন্ডারে আমরা এখন 11টা টিম, জয়েন্ট ইনভেস্টিগেশন টিম বলি আমরা, তারা কাজ করছেন। সেখানে আছে দুদক, সেখানে আছে বিএফআই বাংলাদেশ ম্যারিটাইম ফ্যাসিলিটি, সেখানে আছে সিআইডি। পাচারের সঙ্গে জড়িত কয়েকশো ব্যক্তিকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে জানিয়ে গভর্নর বলেন, এই প্রক্রিয়ায় সহায়তা করছে ব্রিটিশ সরকারও। আমাদের ইনভেস্টিগেটরদের সাথে বসে ইন্টারন্যাশনাল মানের ইনভেস্টিগেশন রিপোর্ট তৈরি করবে। গভর্নর অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলে কিছু কিছু ব্যাংকের 92% মূলধন লুটপাট হয়েছে। তবে তিনি আশ্বস্ত করেছেন, বর্তমান সরকারের কার্যকর উদ্যোগে ব্যাংক খাত ঘুরে দাঁড়িয়েছে, বাড়ছে রিজার্ভও। এদের মধ্যে কিছু ব্যাংক যেগুলো দুর্বৃত্তায়নের পাল্লায় পড়েছিল, আপনারা জানেন সেটা, এবং একই মালিকানায় 7-8টা ব্যাংক, 3-4টা নন ব্যাংক, এনবিএফআই ইত্যাদি চলে গেছিল, এবং সেগুলো প্রত্যেকটাকেই তারা নিঃস্ব করে দিয়েছে। নিঃস্ব মানে কিছু নাই আসে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে তাদের ব্যাংকের যে টোটাল পোর্টফোলিও তার
92% তারা নিয়ে চলে গেছে। এছাড়া কারা কারা অর্থ পাচার করেছে সে বিষয়ে তথ্য দিয়ে দেশের স্বার্থ রক্ষায় এগিয়ে আসতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান ডক্টর মনসুর। এখানে আপনাদের সহযোগিতাটা গুরুত্বপূর্ণ। অ্যাসেট ট্রেসিং, যত বেশি অ্যাসেট ট্রেস করতে পারবো তত আমাদের হাত শক্তিশালী হবে। দেশের টাকা উদ্ধারে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা, দ্রুত পাচার হওয়া অর্থ দেশে ফেরত যাবে আর আইনের আওতায় আসবে প্রকৃত দোষীরা। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সারা বিশ্বের মতো বাংলাদেশও ইস্টার সানডে যথাযথ ধর্মীয় মর্যাদা উদযাপন করেছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সকালে দেশের সব চার্চে বিশেষ খ্রিস্টযোগ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। দিনটি উপলক্ষে ভোরে রাজধানীর স্কুল চার্চে প্রাতকালীন প্রার্থনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। দিবসটি ঘিরে প্রতিটি চার্চ সাজে সজ্জিত করা হয়। প্রার্থনা অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন খ্রিস্টীয় সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন দিনটি পালনে নানা কর্মসূচি পালন করে। খ্রিস্ট ভক্তরা পরস্পরের সঙ্গে ইস্টার সানডে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রার্থনা সঙ্গীত, বাইবেল পাঠ, আশীর বচন অনুষ্ঠিত হয়। সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। শনিবার রাতভর গাজার বিভিন্ন প্রান্তে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে প্রাণ গেছে অন্তত 52 ফিলিস্তিনির। এদিকে গাজায় দ্বিতীয় ধাপে অস্ত্রবিরতির প্রস্তাব ফিরিয়ে দেয়ায় হামাসের উপর চাপ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অভিযান জোরদার করে হামাসকে সর্বোচ্চ চাপে রাখার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীকে। স্থানীয় সময় শনিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নেতানিয়াহু আরও বলেন, যুদ্ধে অবতীর্ণ হলে উভয় পক্ষকে চড়া মূল্য দিতে হয়। হামাস শর্ত না মানায় ইসরায়েলের সামনে আর কোনো পথ খোলা নেই বলেও জানান নেতানিয়াহু। অন্যদিকে ইস্টার সানডের দিনে অধিকৃত পূর্ব জেরুজালেমের চার্চে প্রবেশে ফিলিস্তিনি খ্রিস্টানদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 84 রান। সেখানে আছেন সহকর্মী ওয়াসিল হক পান্থ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। পান্থ, সিলেটের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট ম্যাচ দেখতে দর্শকদের ভিড় কেমন দেখছেন? এই মুহূর্তে কিন্তু মধ্যাহ্ন বিরতি চলছে এবং মধ্যাহ্ন বিরতি যখন ঘোষণা হয়েছে দুপুর 12টার দিকে, এর পরবর্তী সময় কিন্তু সিলেটের আকাশে গুমোট একটি আবহাওয়া দেখা দিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সিলেটের আবহাওয়া আমরা কিন্তু বরাবরই বেশ আনপ্রেডিক্টেবল এবং এখন দেখতে পাচ্ছি যে এই বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে। মানে রোদ বৃষ্টির যে লুকোচুরি খেলা সেটি কিন্তু চলছে এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এবং শুরুতে যে বিষয়টি দর্শকের আগ্রহ কিন্তু তুলনামূলকভাবে কম। আমরা বিগত সময়ে টি-20 সিরিজ বা বিপিএলে যেরকম দর্শক আগ্রহ দেখেছি সিলেটের দর্শকদের মাঝে, যে উন্মাদনা দেখেছি ক্রিকেট নিয়ে, সেই উন্মাদনাটা কিন্তু এই মুহূর্তে সিলেটে নেই। এটি হতে পারে যে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা এটি একটি বড় কারণ হতে পারে এবং এই আরও একটি বড় কারণ হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু যে দর্শকরা যেটি বলছিলেন যে বাংলাদেশের ক্রিকেটে কিন্তু এই মুহূর্তে সুপারস্টার বলতে আমরা যাদেরকে খেলা দেখার জন্য আসতে চাই মানুষ, তেমনটি নেই। এবং সিলেটের যে মানুষরা তারা কিন্তু কিছুটা আরামপ্রিয়। আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি যে তারা কিন্তু সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠে এবং ঘুম থেকে উঠে যখন তারা দেখতে পেরেছে যে বাংলাদেশ শুরুতে ব্যাট করছে, এখানে কিন্তু আগ্রহে কিছুটা ভাটা পড়েছে। কারণ যে গুটি কয়েক দর্শক সকালে এসেছিলেন, টসের আগে এসেছিলেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন তারা সিলেটে খেলা দেখতে এসেছেন মূলত নাহিদ রানার বোলিং দেখার জন্য। যে এই মুহূর্তে আমরা যদি বিশ্ব ক্রিকেটে কিন্তু নাহিদ রানা একটি বড় নাম এবং অন্যতম গতি তারকা, তার বোলিং দেখার জন্য অনেকে এসেছিলেন। কিন্তু হয়তোবা সকালে যখন ঘুম থেকে উঠেছেন এবং পরবর্তী দেখেছেন যে বাংলাদেশ ব্যাটিং করছে, অনুমেয়ভাবেই বাংলাদেশ কিন্তু আজকে পুরো দিন ব্যাট করা উচিত যদি বৃষ্টি থাকে বা যদি স্বাভাবিকভাবে ব্যাটিং করা উচিত অন্তত আগামীকাল পর্যন্ত। সেখানে যেহেতু নাহিদ রানার বোলিং দেখতে পারবেন না, এই জন্য অনেকে হয়তো বা আসেনি। এবং যে মধ্যাহ্ন বিরতির সময় ইতিমধ্যেই প্রায় শেষের দিকে, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে সেখানে মধ্যাহ্ন বিরতিটি কিন্তু আরও কিছুটা দীর্ঘায়িত হতে পারে। তো এই ছিল আমার কাছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে সবশেষ। অ্যানি, এখন ঢাকা শেষ করব চেরি ফুলের খবর দিয়ে। বসন্তের আগমনে যুক্তরাষ্ট্রের প্রকৃতি যেন নতুন করে সেজেছে। নিউ জার্সির ব্রান্স ব্রুক পার্কে ফুটেছে হাজারো চেরি ব্লসম। ছড়িয়ে পড়েছে গোলাপি ও সাদা রঙের মিশ্রণে এক অপরূপ দৃশ্য। যুক্তরাষ্ট্র থেকে মনোমুগ্ধকর চেরি ফুল নিয়ে দেখুন আব্দুল আহাদের প্রতিবেদন। বসন্ত মানেই
প্রাণের জাগরণ। আর সেই প্রাণের রং যেন ফুটে উঠেছে গার্ডেন স্টেট নামে পরিচিত নিউ জার্সির নোয়াক ব্রঞ্জ গ্রুপ পার্কে। এখানে যেদিকেই চোখ যায় যেন এক রঙিন গোলাপি জগৎ, মনোমুগ্ধকর চেরি ফুলের সমারোহ। প্রতি বছর মার্চ এপ্রিলে যখন শীতের পর হিমেল হাওয়া গা ছুঁয়ে যায়, তখনই প্রকৃতি তার ক্যানভাসে আঁকে এই অপূর্ব সৌন্দর্য। চেরি গাছের পুষ্পবৃষ্টি যেন জানান দেয় বসন্ত এসেছে। কূটনৈতিক ও সাংস্কৃতিক বন্ধনের প্রতীক হিসেবে 1912 সালে জাপান ওয়াশিংটন ডিসিতে 3020টি চেরি গাছ পাঠায়। সেই থেকে যুক্তরাষ্ট্র জুড়ে চেরি ব্লসমের বিচরণ। আজ সেগুলোই হয়ে উঠেছে দেশটির বসন্তের প্রতীক। 5300-র বেশি চেরি গাছের সমাহারে সাজানো যুক্তরাষ্ট্রের বৃহৎ এই পার্ক ওয়াশিংটন ডিসির চেরি ব্লসম প্রদর্শনীকেও ছাড়িয়ে গেছে। প্রতি বছর হাজারো দর্শনার্থী আসেন এর সৌন্দর্য উপভোগ করতে। Come from Kenya. Come here every year because of the cherry blossom. It's really beautiful. The flowers. They have all this around Branchbrook Park, going all the way from Belleville all the way to, I think that's 280. রঙে আর ঘ্রাণে ভরপুর ফুল শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, মানুষের আবেগ, অনুভূতি আর ভালোবাসার এক অনন্য প্রকাশ। এই রঙিন প্রাণগুলোর সৌন্দর্য আমাদের মনকে করে তোলে প্রাণবন্ত। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। শেষ করছে এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। আজকেই সংস্কার নিয়ে আলোচনা সমাপ্তির আশা সালাউদ্দিনের। নির্বাচন ব্যবস্থা, তারপর আর দুটো কমিশন আছে, প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের উপরে আলোচনা শেষ করে আমরা আশা করছি বিকেলের মধ্যে আমরা শেষ করতে পারবো। জুলাই গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 19 আসামি। তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানানোর তারিখ আজ। প্রাইম এশিয়ার জাহিদুল হত্যায় 8 জনের নাম সহ মামলা। বৈষম্য বিরোধীদের দিকে আঙুল ছাত্রদলের। রাজনীতির সঙ্গে জড়িত ছিল না বলছে পরিবার। ছয় দফা দাবিতে সারা দেশে কারিগরি ছাত্র আন্দোলনের মহাসমাবেশ। সড়কে জনদুর্ভোগ সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান। এবং রাতভর গাজায় ইসরায়েলি সেনাদের হামলা, প্রাণ গেছে 52 ফিলিস্তিনির। হামাসকে চাপে রাখার নির্দেশ নেতানিয়াহুর। শেষ করছে এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।